মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং সেশনে আপনাকে স্বাগত। এই ক্লাসটির মূল উদ্দেশ্য হলো কিভাবে ইংরেজিতে বড় বড় করে বাক্য লেখা যায়। আগেই বলে নেওয়া ভালো, একটি ক্লাসের মাধ্যমে আমি সব সম্পর্কে আপনাকে অবগত করতে পারবো না, তবে একটি ধারণা দিয়ে দিতে পারবো যে এই গ্রামাটিক্যাল ফাংশন অথবা এই গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলো আপনাকে অনেক বড় বড় ইংরেজি লিখতে সাহায্য করবে। সাথে আরও একটু যোগ করা আরও ভালো যে এই ক্লাসটি শুধুমাত্র ইন্টারমিডিয়েট লেভেলে যারা আছেন বা অ্যাডভান্স লেভেলে তাদের জন্য অনেক বেশি গ্রহণযোগ্য এবং প্রযোজ্য হবে বলেই আমি আশা ব্যক্ত করছি। অর্থাৎ প্রাইমারি লেভেলের অনেকে নাও বুঝতে পারেন, কারণ আমি এমন কিছু গ্রামাটিক্যাল ফাংশন বা স্ট্রাকচারের কথা বলবো হয়তো বা অনেকে অবগত কিন্তু এর ব্যবহার সম্পর্কে অবগত নয়, এই জন্য সমস্যা হতে পারে। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে পারি। শুরুতেই আমরা এখানে একটি বাক্য লিখে রেখেছি। এই যে সাধারণ একটি বাক্য, এই সাধারণ বাক্যটিকেই আমরা কি করব, আরও কিছু গ্রামাটিক্যাল স্ট্রাকচার আর ফাংশনের সাহায্য নিয়ে অসাধারণ করে লেখার চেষ্টা করব, অর্থাৎ আরও বেশি স্ট্যান্ডার্ড এবং আরও বেশি গ্রহণযোগ্য করার চেষ্টা করব। যাই হোক, অনেকে বলতে পারেন এই বাক্যটা যথেষ্ট গ্রহণযোগ্য। ইয়েস, এই বাক্যটাও যথেষ্ট গ্রহণযোগ্য আছে, এটার যথেষ্ট একটি মিনিংফুল অর্থ আছে। ওকে, অর্থাৎ আমরা একটি মিনিংফুল অর্থ সম্পূর্ণ ছোট্ট বাক্যকে বড় করে লেখার এই প্রয়াস আজকের ক্লাসে দেখাতে যাচ্ছি। যাই হোক, আমরা শুরু করতে পারি। ওকে, থাউজেন্ডস অফ স্টুডেন্ট, হাজার হাজার শিক্ষার্থী ডেমনস্ট্রেটিং, অর্থাৎ প্রতিবাদ জানাচ্ছে বা আন্দোলন করতেছে এগেনস্ট দ্য নেশন ওয়াইড মর্নিং ডে, অর্থাৎ এই দেশব্যাপী যেই শোক দিবস পালন হচ্ছে বা শোক দিবস পালন করা হচ্ছে রাষ্ট্র ঘোষিত, এর বিরুদ্ধে হাজার হাজার শিক্ষার্থী প্রতিবাদ জানাচ্ছে। যাই হোক, এর ইতিহাস সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে অবগত, এই জন্য আমি আর বললাম না, আমরা মূল আলোচনায় যেতে পারি। আমরা প্রথমত যা করব তা হলো এই বাক্যের যে নাউন বা নাউন ফ্রেজ আছে সেই সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করব। অর্থাৎ একটি বাক্যকে যদি বড় করে লিখতে যাই, আমরা নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেব। অর্থাৎ এই বাক্যে একটি নাউন ফ্রেজ অথবা এই যে থাউজেন্ডস অফ স্টুডেন্ট, অর্থাৎ সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি থাউজেন্ডস অফ স্টুডেন্ট, অর্থাৎ হাজার হাজার শিক্ষার্থী। আমরা একসাথে বলতে পারি যে নাউন ফ্রেজ। ওকে, এই নাউন ফ্রেজ সম্পর্কে কি আমরা অতিরিক্ত তথ্য প্রদান করতে পারবো। আবারও এখানে দ্য নেশন ওয়াইড মর্নিং ডে, এখানেও কি একটি নাউন ফ্রেজের মতো, অর্থাৎ এই যে নেশন ওয়াইড মর্নিং ডে এই সম্পর্কেও আমরা কি করতে পারবো, অতিরিক্ত তথ্য প্রদান করতে পারবো। রাইট, ওকে। যাই হোক, অতিরিক্ত তথ্য প্রদান করে একটি লেখাকে অনেক বেশি গ্রহণযোগ্য এবং একই সাথে অনেক বেশি স্ট্যান্ডার্ড করা যায়। এই জন্য সাধারণত আমি প্রধানত সাহায্য নিয়ে থাকি যেই গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলো, তা হলো অ্যাপোজিটিভ। আপনারা ইতিমধ্যেই অবগত, যারা আমার ক্লাসগুলো করেন বা দেখেন তারা অনেকেই অবগত যে অ্যাপোজিটিভ কি, এর ব্যবহার কি। ওকে, এরপরে দ্বিতীয়ত আমি ব্যবহার করে থাকি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন সাধারণত কোনো বাক্যের নাউন অথবা নাউন ফ্রেজ অথবা পুরো একটি বাক্যকে অর্থাৎ সম্পূর্ণ বাক্যকেও রিফার করার জন্য আমরা এই রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে থাকি। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন কি অতিরিক্ত তথ্য সংযোজনে অনেক বেশি ভূমিকা পালন করে থাকে। তারপরে হচ্ছে পার্টিসিপল। ওকে, পার্টিসিপলকেও আমি সাধারণত অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি, আপনারা অনেকেই অবগত। তবে পার্টিসিপল যেহেতু 3 প্রকার, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, অর্থাৎ অতিরিক্ত তথ্য প্রদানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রেজেন্ট অ্যান্ড পাস্ট। অর্থাৎ প্রেজেন্ট অ্যান্ড পাস্ট, প্রেজেন্ট সাধারণত অ্যাক্টিভ সেন্সে অতিরিক্ত তথ্য প্রদান করে, আর পাস্ট পার্টিসিপল প্যাসিভ সেন্সে অতিরিক্ত তথ্য প্রদান করা হয়। যাই হোক, আমরা আলোচনার সময় আরও বিস্তর আলোচনা করব। প্রথমত আমরা সাহায্য নেব হচ্ছে অ্যাপোজিটিভ। আমাদের প্রথমত বুঝতে হবে অ্যাপোজিটিভ কি। দেখুন, আমি সেই সংজ্ঞায় যাচ্ছি না, এজন্যই বলেছি যারা প্রাইমারি লেভেলে অনেকেই নাও বুঝতে পারেন। যদি আপনি নাই বোঝেন তাহলে অ্যাপোজিটিভ সম্পর্কে সুস্পষ্ট একটি ক্লাস আমার এই ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে দেওয়া আছে, আপনি সেই সম্পর্কে অবগত হয়ে নিতে পারেন। ওকে, আবার রিলেটিভ প্রোনাউন সম্পর্কেও আছে, আবারও পার্টিসিপল সম্পর্কেও আছে।
আমরা এখন ক্লাসগুলো করব সব প্র্যাকটিক্যাল। ওকে, যাই হোক, অর্থাৎ অ্যাপোজিটিভ। আমি এই যে ইয়ে আছে অর্থাৎ থাউজেন্ডস অফ স্টুডেন্ট, এই স্টুডেন্ট সম্পর্কে আমি কি করব, কিছু অতিরিক্ত তথ্য দিব। তবে আমাদের মাথায় রাখতে হবে আমরা অতিরিক্ত তথ্য প্রদান করব তা কিন্তু অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে, অর্থাৎ এই বাক্যের সাথে প্রাসঙ্গিক হতে হবে। একই সাথে এই যে নাউনটি এখানে ব্যবহার হয়েছে এই নাউন সম্পর্কে বা নাউন ফ্রেজ সম্পর্কে কিন্তু প্রাসঙ্গিক হতে হবে। অর্থাৎ আমরা কিন্তু জানি যে এই থাউজেন্ডস অফ স্টুডেন্ট আমরা কি করতে পারি, অর্থাৎ তাদেরকে আমরা কি একটু অতিরিক্ত তথ্য অর্থাৎ তাদের সম্পর্কে বলতে পারি যে তারা কি এই দেশের সূর্য সন্তান, বা আমরা বলতে পারি তারা কি সাহসিকতার প্রতীক, বলতেই পারি, রাইট। আবার আমরা এটাও বলতে পারি তারা হচ্ছে সবচেয়ে সাহসী ব্যক্তিবর্গ, তাও কিন্তু বলতে পারি। অর্থাৎ আমরা তাদের সম্পর্কে একটু অতিরিক্ত তথ্য দিব। দেখুন অ্যাপোজিটিভ কয়েক ধরনের না, 2 ধরনের। আমি সেই সম্পর্কে অবগত করব ধীরে ধীরে। রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ এবং আরেকটা হচ্ছে নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ। আমরা সাধারণত বেশিরভাগ সময় নন রেস্ট্রিকটিভ, অর্থাৎ আরেকটা ভাষায় বলা হয় যে নন ডিফাইনিং অ্যাপোজিটিভ, অর্থাৎ যা একটি বাক্যে দেওয়া বাধ্যতামূলক নয়, অর্থাৎ সেই অংশ ছাড়াও এই বাক্যটি পূর্ণাঙ্গ অর্থ দিবে। অর্থাৎ এই যে অংশটি আমি এখন যোগ করছি এই অংশটি হচ্ছে নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ, অর্থাৎ এই অংশটি ছাড়াও কি বাক্যটি অর্থ দিচ্ছে। ওকে, আমি একটু যোগ করছি। অর্থাৎ আমরা বলতে পারি কি, এইভাবে বলতে পারি যে ব্রেভ, ওকে, ব্রেভ অফ, অর্থাৎ আমরা বলতে পারি ব্রেভ শুধু না দিয়ে এইভাবে বলতে পারি যে ব্রেভ ইন্ডিভিজুয়ালস, ব্যক্তি বা ব্যক্তিরা, এইভাবেও আমরা বলতে পারি, রাইট। বা আমরা অনেকভাবে বলতে পারি। আমি যদি বলি যে কতভাবে যে বলা যায়, মানে আপনি কত রকম, অর্থাৎ এই যে হাজার হাজার শিক্ষার্থী সম্পর্কে আপনি অনেক রকম ইয়া দিতে পারেন, অর্থাৎ পজিটিভ অর্থাৎ অতিরিক্ত তথ্য দিতে পারেন, রাইট। ওকে, আমি একটু লিখি। অর্থাৎ আমরা এখানে লিখলাম যে এই যে ইন্ডিভিজুয়ালস, ব্রেভ ইন্ডিভিজুয়ালস কি অফ দ্য কান্ট্রি, অর্থাৎ আমরা লিখলাম যে দেশের কি ব্রেভ, অর্থাৎ সাহসী সন্তানেরা বলতে পারেন, সাহসী ব্যক্তিবর্গ বলতে পারেন, ব্যক্তি বলতে পারেন, ইন্ডিভিজুয়ালস অথবা সন্তানেরা বলতে পারেন, আপনার যেটা ইচ্ছা আপনি এখানে বলতে পারেন, রাইট। বা আবার আপনি এইভাবেও বলতে পারেন। দেখুন আমি কয়েকভাবে দেখিয়ে দিচ্ছি এই জন্য যে আপনি লিখতে পারবেন। এইভাবে লিখতে পারেন যে সিম্বলস, ওকে, এইভাবে বলতে পারেন যে সিম্বলস অফ অডাসিটি, অর্থাৎ আপনি এইভাবেও বলতে পারেন যে সাহসিকতার প্রতীক, অর্থাৎ এই যে সূর্য সন্তানেরা আছে, অর্থাৎ থাউজেন্ডস অফ স্টুডেন্ট, হাজার হাজার শিক্ষার্থী আছে, এদের সম্পর্কে অতিরিক্ত তথ্য। আমার মনে হয় এটা দিলেই ভালো হয়। অর্থাৎ আপনি অতিরিক্ত তথ্য প্রদান করবেন তা কিন্তু প্রাসঙ্গিক এবং অনেক বেশি গ্রহণযোগ্য হতে হবে, মাথায় রাখবেন। অপ্রাসঙ্গিক আপনি কিছু দিয়ে দিলে কিন্তু আপনার অ্যাপোজিটিভ হিসেবে তা খুব বেশি কাজে দিবে না। অর্থাৎ আমি লিখলাম কি এই যে হাজার হাজার শিক্ষার্থী কি, অর্থাৎ সাহসিকতার প্রতীক। এখন আমাদের এখানে বাংলায় অর্থটা কি হবে দেখুন, ইংরেজি থেকে হুবহু বাংলা করাটা অনেকাংশেই টাফ। এই জন্য বাংলায় সাধারণত অনেক সময় দেখবেন যে যেভাবে সাজানো হচ্ছে অনেকাংশে আমরা ধরতে পারি না বা বুঝতে পারি না। এখানে দেখুন আমি বলে দিতে পারি এইভাবে যে সাহসিকতার প্রতীক, এইভাবে বলতে পারি, রাইট। অর্থাৎ সাহসিকতার প্রতীক এইভাবে বলতে পারি আর কি, সাহসিকতার প্রতীক স্বরূপ, মানে এইভাবে আমরা লিখতে পারি যে হাজার হাজার শিক্ষার্থী দেশব্যাপী এই শোক দিবসের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে, রাইট। ওকে, একটা ব্যাপার মাথায় রাখবো, আমরা যখন এই যে অ্যাপোজিটিভ ব্যবহার করব, অর্থাৎ যেই অ্যাপোজিটিভ নন ডিফাইনিং, দ্যাট মিনস নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ, সবসময় আমরা কমা দিয়ে দিব। আর রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ তা কখনো কমা দিতে হয় না, অর্থাৎ তার জন্য কমা দিতে হয় না, রাইট। ওকে, সেই সম্পর্কে আরেকদিন আলোচনা করব। ওকে, এখন আমরা আসি এখানে নেশন ওয়াইড মর্নিং ডে, এখানে কিন্তু একটি আমরা জানি যে নাউন ফ্রেজ আছে, অর্থাৎ এই নেশন ওয়াইড মর্নিং ডে। ওকে, এখন এই সম্পর্কেও আমরা একটু তথ্য দিব, রাইট। কিভাবে দিতে পারি, অর্থাৎ এই জন্য আমরা সাহায্য নিব, প্রথমে আমরা সাহায্য নিলাম অ্যাপোজিটিভ, এখন আমরা সাহায্য নিব এই পার্টিসিপলের, অর্থাৎ পাস্ট পার্টিসিপলের সাহায্য নিব। সেই ক্ষেত্রে আমি বলেছিলাম পাস্ট পার্টিসিপল সাধারণত প্যাসিভ সেন্সে, অর্থাৎ এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে সাধারণত অক্সিলারি ভার্বটা উহ্য থাকে, সাধারণত না, পাস্ট পার্টিসিপল মানেই হচ্ছে সাধারণত অক্সিলারি ভার্বটা উহ্য রাখা হয়। ওকে,
তবে সব পাস্ট পার্টিসিপল যে সাধারণত উজ্জ্ব রাখা হয় ব্যাপারটা এরকম না। কিছু পার্টিসিপল আছে স্বভাবতই পাস্ট পার্টিসিপল, অর্থাৎ অ্যাডজেক্টিভ বোঝায়। ওকে, আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা জাস্ট আলোচনা সীমাবদ্ধতা রাখি, কারণ বেশি বলতে গেলে অনেক সময় আমরা নিজেদের মধ্যেই একটা চলে আসতে পারতে, অর্থাৎ কমপ্লিকেশন, দ্যাট মিনস অনেক বেশি জটিল মনে হতে পারে। ওকে, আমরা ওইদিকে যাচ্ছি না। তার মানে আমরা এই নেশন ওয়াইড মর্নিং ডে সম্পর্কে অতিরিক্ত তথ্য দিব। অর্থাৎ আমরা কিন্তু জানি যে এই নেশন ওয়াইড যে মর্নিং ডে আছে এটি কিন্তু সরকারের ঘোষিত একটি দিন, রাইট? সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে ডিক্লার্ড বাই দ্য গভর্নমেন্ট। ওকে, অর্থাৎ আমরা এইখানে বলতে পারি যে সরকারের দ্বারা ঘোষিত, এইভাবেও বলতে পারি, অথবা আমরা বলতে পারি যে সরকার ঘোষিত। এইখানে মূলত উজ্জ্ব রাখা হয়েছে, এই অক্সিলারি ভার্ব ইজ উজ্জ্ব রাখা হয়েছে। অর্থাৎ এই যে অক্সিলারি ভার্ব ইজ বা এই যে ডিক্লার্ড, এই ডিক্লার্ড আমি ইজ দিইনি, সরাসরি আমি পার্টিসিপল ব্যবহার করলাম। অর্থাৎ এই পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল কি মূলত এই যে নেশন ওয়াইড মর্নিং ডে আছে একই রিফার করছে। অর্থাৎ এই নেশন ওয়াইড মর্নিং ডে মূলত কি এই এখানে এই গভর্নমেন্টের দ্বারা ঘোষিত হয়েছে এবং তার বিরুদ্ধেই ছাত্রছাত্রীরা আন্দোলন করতেছে। আমি জানি না কতটুকু বোঝাতে সক্ষম হয়েছে। যাই হোক, এটা লাইভ ক্লাস হলে আমি খুব বেশি প্রশ্ন উত্তর সেশনের মাধ্যমে আপনাদের বোঝাতে সক্ষম হতাম। ওকে, আমি আবারও বলছি, অর্থাৎ এখানে আমি অক্সিলারি ভার্বটা উজ্জ্ব রেখে সরাসরি পার্টিসিপল ব্যবহার করে ফেললাম। তার মানে হচ্ছে সরকার ঘোষিত, রাষ্ট্রব্যাপী। এখন আমি কি করব, এখানে আবার লিখব। ওকে, অর্থাৎ এইখানে লিখব। অর্থাৎ দেখুন, যতই পিছনে লিখতেছি ইংরেজি ততই বাংলা এখানে আসতেছে, কারণ বাংলায় আমাকে তো একটি অনুধাবন করতে হবে, রাইট? এই জন্যই বলা হয় যে বাংলা এবং ইংরেজি একটি থেকে আরেকটি অনুবাদ সরাসরি করাটা টাফ। ওকে, এই জন্য ভাবানুবাদের ব্যাপার আসে, একটু এলোমেলো ব্যাপার আসে। ওকে, আমরা একটু করি। অর্থাৎ এইখানে লিখতে পারি কি যে সরকার ঘোষিত। ওকে, এখন দেখুন আবারও এই যে এই অংশটি চলে আসবে, অর্থাৎ এই দেশব্যাপী এই অংশটি চলে আসবে, রাইট? আমি একটু কেটে নিচ্ছি। তাহলে এখানে আমরা বলতে পারি যে সরকার ঘোষিত দেশব্যাপী শোক দিবসের বিরুদ্ধে সাহসিকতার প্রতীক স্বরূপ হাজার হাজার শিক্ষার্থীরা প্রতিবাদ করতেছে, অর্থাৎ চলমান অর্থে হরিবার। তার মানে দেখুন এখানে এরপর আমরা আরও লিখব। ওকে, আমাদের এখানে শেষ না, অর্থাৎ আমরা এই পর্যন্ত লিখলাম। এখন আমরা এই প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্য নেব। ওকে, অর্থাৎ এখন আমরা এই যে পাস্ট শেষ করলাম, এখন আমরা এই প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্য নেব। প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্য নেব সাধারণত আমরা যা করতে পারি, আমরা পার্টিসিপল ফ্রেজেস তৈরি করতে পারি। ওকে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে আবার কয়েকটি অংশ আছে, পার্টিসিপল ফ্রেজেস আছে। পার্টিসিপল ফ্রেজেস অর্থাৎ শুরুতেও বসতে পারে, বাক্যের শেষেও বসতে পারে। এই সম্পর্কেও ক্লাস দেওয়া আছে। আবার এই সম্পর্কেও আমার যে নতুন কোর্স সেখানেও আমি স্পষ্ট আলোচনা করার জন্য বিস্তারিত নোট তৈরি করেছি। যাই হোক, আমরা এখানে যাই। অর্থাৎ আমরা কি জানি, অর্থাৎ ছাত্রছাত্রীরা কিন্তু মূলত এই যে লাল ফিতা পরে কিন্তু প্রতিবাদ জানিয়েছে। আমরা কিন্তু সেটাও লিখতে পারি, সমস্যা নাই তো, আমরা চাইলেই লিখতে পারি যে লাল ফিতা, ছাত্রছাত্রীরা তাদের মুখে বা মুখমণ্ডলে বা মুখের উপর লাল ফিতা পরে তারপরে কি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। এই জন্য আমরা কি করতে পারি, প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্য নিতে পারি। অনেকে আবার বলতে পারেন এটা কোথায় বসাবো। দেখুন, এটা আমরা এই বাক্যের মধ্যেই বসাবো, অর্থাৎ বাক্যের মধ্যে না বসিয়ে আমরা কি করব, চাইলে আমরা এই সাথে বসিয়ে দিতে পারি, একেবারে এই যে ইমিডিয়েটলি, অর্থাৎ এখানেও বসিয়ে দিতে পারি। এইভাবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ যখন আমরা পার্টিসিপল ব্যবহার করব, অর্থাৎ যখন ফ্রেজ বা নাউন ফ্রেজের সাথেই পার্টিসিপল ব্যবহার করব তখন কিন্তু কমা হবে না, অর্থাৎ সাথেই যখন ব্যবহার করব মাথায় রাখবো। ওকে, সেই ক্ষেত্রে আমরা এইভাবে ব্যবহার করতে পারি যে ওয়ারিং কি আমরা দিতে পারি যে রেড টেপ কি ওয়ান দেয়ার ফেস, আমরা এইভাবে দিতে পারি যে ওয়ান দেয়ার ফেসেস, অর্থাৎ তাদের মুখের উপর। এখন অর্থটা হচ্ছে কি জানেন, এখন অর্থটা হচ্ছে যদি একটু কমপ্লিট মনে হবে, মানে সরি আপনার কাছে অনেকটা কমপ্লেক্স মনে হতে পারে। এখন অর্থটা দিবে এইরকম যে এই যে অর্থাৎ সাহসিকতার প্রতীক স্বরূপ হাজার হাজার শিক্ষার্থী তাদের মুখে এই লাল ফিতা পরে,
অর্থাৎ এখানে অর্থটা দিবে তাদের মুখে লাল ফিতা পরে। এখন অনেকে বলতে পারেন আপনি সরাসরি এখানে এই যে পার্টিসিপল ব্যবহার করলেন, এর কারণ কি? দেখুন, পার্টিসিপল ব্যবহার করে এখানে মূলত আমি এই অক্সিলারি ভার্ব অথবা এই কনজাংশন উজ্জ্ব রেখেছি। সেটা আবার আমরা আলোচনা করব যখন এই রিলেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করব, ঠিক তখন। রাইট, ওকে। এই যে অংশটা আছে না, এই অংশটা আমরা চাইলে, অর্থাৎ এই অংশটাকে বলা হচ্ছে পার্টিসিপল ফ্রেজেস। ওকে, এই পার্টিসিপল ফ্রেজেস আমরা চাইলে শুরুতে লিখতে পারি। আমরা মাথায় রাখবো, যখন আমরা কোনো পার্টিসিপল ফ্রেজকে শুরুতে লিখব, অর্থাৎ বাক্যের শুরুতে লিখব, তখন কিন্তু আমাদের কমা দিয়ে আলাদা করতে হবে। রাইট, অর্থাৎ কমা দিয়ে তখন আমাদের আলাদা করে দেখাতে হবে যে আমরা এই পার্টিসিপল ওয়ারিং রেড টেপ অন দেয়ার ফেসেস, অর্থাৎ তাদের ফেসে, তাদের মুখমণ্ডলে বা মাউথে পরিবার কি লাল কালার, অর্থাৎ লাল ফিতা পরে। এর অর্থটা হচ্ছে এখন হচ্ছে লাল ফিতা পরে। ওকে, এরপরে যে হাজার হাজার শিক্ষার্থী কি, এখানে কিন্তু কমাটা উঠবে না, কমাটা কিন্তু থাকবে। ওকে, কারণ অ্যাজ এ পজিটিভ কমাটা থাকবে, অর্থাৎ সাহসিকতার প্রতীক স্বরূপ হাজার হাজার শিক্ষার্থীরা কি, ওকে সরি এখানে এই লেখাটা একটু ভুল ছিল, হাজার হাজার শিক্ষার্থীরা কি লাল ফিতা তাদের মুখে, এইভাবে বলতে পারি, তাদের মুখমণ্ডলে কি লাল ফিতা পরে। বুঝতে পেরেছেন তো? প্রতিবাদ করতেছে। অর্থাৎ আমি এইখানে লিখলাম হচ্ছে পার্টিসিপল ফ্রেজেস, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস, কিন্তু আবার বাংলায় লিখতেছি এখানে। এখন বাংলায় কেন এখানে লিখলাম? কারণ আমার বলতে সুবিধা, মানে আমাদের যে বাংলা বলার অর্থাৎ লেখার যে মাধুর্যতা আছে তা বজায় রাখার জন্য এইভাবে লিখলাম। আপনি চাইলে আগে পরে বলতে পারেন, নো প্রবলেম। অর্থাৎ আপনাকে এই দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হবে না যে আপনি বাংলাকে এইভাবেই লিখতে হবে, ব্যাপারটা এরকম না। আবার ইংরেজি যে এইভাবেই লিখতে হবে, ব্যাপারটা এরকম না। এই ইংরেজি বাক্যটাকে আপনি অনেকভাবে লিখতে পারেন, জাস্ট আমি এখানে দেখাচ্ছি। বুঝতে পারছেন তো? ওকে, দেখুন, যেমন এখানে লিখলাম যে ওয়ারিং রেড টেপ অন দেয়ার ফেস। আবার আমরা যদি চাই যে আরও একটু ভাব নিয়ে লিখবো, আরও একটু স্ট্যান্ডার্ড হয়েছে, তখন সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি। ওকে, অর্থাৎ তখন আমরা এই ওয়ারিং বাদ দিয়ে আমরা এইভাবে লিখতে পারি। দেখুন, যে পুটিং দিতে পারি। রাইট, আমরা জানি যে পুটিং একটি পুট ওয়ান, এর অর্থটা হচ্ছে পরিধান করা বা পরা। সেই ক্ষেত্রে আমরা পুটও দিতে পারি, নো প্রবলেম। পুট রেড টেপ অন দেয়ার ফেস, পুটিং অর্থাৎ পরিধান করে বা পরে, একই কথা। ওকে, অথবা আমরা এখানে এই যে পুটিং, দেখুন অনেক দেওয়া যায়, আমরা এইভাবে দিতে পারি যে কভারিং, অর্থাৎ ঢেকে, কভারিং রেড টেপ অন দেয়ার ফেস, অর্থাৎ তাদের মুখে এই যে ইয়া দিয়ে, অর্থাৎ তাদের মুখ ঢেকে, কি দিয়ে? রেড টেপ দিয়ে তাদের মুখ ঢেকে। ওকে, কিন্তু এই ক্ষেত্রে আমরা সবচেয়ে ভালো হয় হচ্ছে এইটা, অর্থাৎ ওয়ারিং রেড টেপ। এইটাই হচ্ছে সবচেয়ে বলা যায় যে আপনি গ্রহণযোগ্য বলতে পারেন বা পুটিং বলতে পারেন, হোয়াটএভার। অর্থাৎ থাউজেন্ডস অফ স্টুডেন্টস সিম্বলস অফ অডেসিটি, অথবা আপনি এখানে অনেক কিছু দিতে পারেন, আমি বলেছি, অর্থাৎ স্টুডেন্টদের আপনি অনেক কিছু বলতে পারেন। হ্যাঁ, তবে মাথায় রাখবেন অ্যাপোজিটিভ, কিন্তু অ্যাপোজিটিভের মধ্যে কখনো ভার্ব থাকবে না, অ্যাপোজিটিভের মধ্যে কখনো অক্সিলারি ভার্ব থাকবে না, প্রধান ভার্ব থাকবে না, আবার পার্টিসিপলও থাকবে না, কারণ পার্টিসিপল যখন ব্যবহার করবেন তখন তো পার্টিসিপল ফ্রেজেস হয়ে যাবে। সুতরাং অ্যাপোজিটিভ হবে আপনার এমন কিছু অর্থাৎ এমন কিছু নাউন ফ্রেজ বা এমন কিছু শব্দের একটা অংশ যেখানে কি ভার্ব বা প্রধান ভার্ব থাকবে না। বুঝতে পারছেন তো? অর্থাৎ সেই অংশটি কখনো সাবজেক্টের মতো কাজ করবে না। যাই হোক, এই সম্পর্কে যদিও বিস্তারিত ক্লাস আমার অর্থাৎ বিস্তারিত বলা আছে। ওকে, এখন আমরা কি রিলেটিভ প্রোনাউনের সাহায্য নিয়ে এই কাজটি করতে পারবো? ডেফিনেটলি রিলেটিভ প্রোনাউনের সাহায্য নিয়েও আমরা এই কাজটি করতে পারবো। অর্থাৎ আমরা মূলত একটি বাক্যে ঠিক তখনই এই পার্টিসিপল ব্যবহার করি, বিশেষ করে প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল, ওই বাক্যটিকে সংক্ষিপ্ত করতে। এমনিতেই বাক্যটি বড় হয়ে যাচ্ছে, এরপরও একটি বাক্যের মধ্যে যদি এক বা একাধিক কনজাংশন অর রিলেটিভ প্রোনাউন অর সাবঅর্ডিনেটিং কনজাংশন অর সাবঅর্ডিনেটিং বাক্য লিখি, এতে করে অনেক সময় জটিলতা অর্থাৎ জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। দেখুন, এই যে ডিক্লার্ড লিখেছে, অর্থাৎ প্যাসিভ ফর্মে অনেকটা, আমি যে বলি বারবার যে পাস্ট পার্টিসিপলের সাহায্য নিয়ে আমরা চাইলেই এই যে ন্যাশন ওয়াইড মর্নিং ডে,
একে রিফার করার জন্য আমরা এই হুইচ ব্যবহার করতে পারতাম অ্যাজ এ রিলেটিভ প্রোনাউন হিসেবে, অথবা আমরা দ্যাট ব্যবহার করতে পারতাম, যে দ্যাট ব্যবহার করতে পারতাম, নো প্রবলেম, সম্ভব, দ্যাট ব্যবহার করতে পারতাম। এরপরে আমরা কি একটি অক্সিলারি ভার্বের সাহায্য নিতাম। মাথায় রাখবো, যখন আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব, দ্যাট, হুইজ, হু, এগুলো ব্যবহার করলে অবশ্যই একটি অক্সিলারি ভার্ব আসবে, যেটা যেই টেন্স অর্থাৎ টেন্সের নিয়ম অনুযায়ী, অথবা এই যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে সাবজেক্ট আছে অর্থাৎ যে নাউনটি আছে বা নাউন ফ্রেজ আছে, সেই নাউন ফ্রেজের উপর ভিত্তি করে এই অক্সিলারি ভার্বটা হবে। অর্থাৎ এখানে এখন অর্থটা দিচ্ছে এইরকম যে যা এই সরকার ঘোষিত যেই অর্থাৎ এই যে নেশন ওয়াইড দেশব্যাপী যেই মর্নিং ডে, এই অর্থাৎ এর বিরুদ্ধে কি প্রতীকস্বরূপ, সাহসিকতার প্রতীকস্বরূপ হাজার হাজার শিক্ষার্থীরা তাদের মুখে এই ফিতা পরে প্রতিবাদ করতেছে। এখন প্রশ্নটা হলো, আমি যদি বলি এই অংশটি দেখে আপনি ইংরেজি লিখবেন, যদি আপনাকে আমি বলি, তাহলে আমি যদি ধরেন 100 জন মানুষকে বলি যে এটা দেখে ইংরেজি লিখবেন, তাহলে 100 জন মানুষের আমি নিশ্চিত অন্তত পক্ষে 50 জন মানুষ তারা তাদের মতো করে লিখবে, অর্থও অনেকাংশে কাছাকাছি যাবে, কিন্তু এই স্ট্রাকচারে হবে না। অর্থাৎ এই স্ট্রাকচারে অনেকটা কাছাকাছিও চলে যেতে পারে, এই স্ট্রাকচারে হবে না, অন্য স্ট্রাকচারে হবে। অনেকে কতটুকু করবেন, এরপরে প্রশ্ন মনের মধ্যে জাগবে যে কেমনে সম্ভব, কিভাবে এত বড় বাক্য, এত কিছু, অনেক প্রশ্ন উদয় হতে পারে। এর মূল কারণ হচ্ছে আপনি হয়তোবা অভ্যস্ততায় নাই। যদি অভ্যস্ততায় থাকেন, তাহলে এই যে বাক্যটি আছে, এই বাক্যটির ইংরেজি এই হুবহু এরকম না হলেও এর কাছাকাছি চলে যাবে। হয়তোবা এদিক ওদিক হতে পারে, কারণ আমি তো বলেছি এগুলোর অবস্থান যে আপনি এদিক ওদিক করে দিতে পারেন, নো প্রবলেম। বুঝতে পেরেছেন তো? যাই হোক, আমি আর বেশি আসলে চাচ্ছি না অনেক বেশি কথা বলতে, আমার খুব বেশি ইচ্ছাও নেই। এমনিতেই ইচ্ছা ছিল না যে ক্লাসটি নিব বা ক্লাস নেওয়ার উপযুক্ত সময় হয়েছে। অনেকে আমাকে কমেন্টসও বলেছে, ব্যক্তিগতভাবে পার্সোনালি নক দিয়েও বলেছে যে আসলে আপনি অ্যাক্টিভ নাই। আসলে অ্যাক্টিভ না থাকার পিছনে মূল কারণই হচ্ছে এতগুলো ফুল রক্তাক্ত হয়েছে, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে, একই সাথে আমাদের দেশের ভাবমূর্তি এবং ইন্টারনেটকে ভিত্তি করে, ইন্টারনেটকে কেন্দ্র করে কোটি কোটি মানুষের যেই মানে চঞ্চলতা, যেই অর্থাৎ যেই ব্যবহার, সব কিছু স্তব্ধ হয়ে গিয়েছে। সব কিছু মিলিয়ে কেমন যেন আবারও আমার রক্তে রাঙানো ভাইদের, বোনদের, মায়ের মুখের কান্না এখনও চলমান। সেই পরিস্থিতিতে আসলে কথা বের হয় না। এই জন্যই মূলত আমি এতদিন পর্যন্ত ক্লাস নেইনি। আমার সুযোগ হয়েছিল, আজকে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে এটাও আমার একটা দায়িত্ব, কারণ অনেকেই বলছেন যে প্লিজ দয়া করে ভিডিও দেন। এই জন্যই মূলত আমার এই সামান্য প্রচেষ্টা। আশা করছি এই সামান্য প্রচেষ্টাকে আপনি পজিটিভলি নেবেন। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে ইনস্ট্যান্টলি করা বা বলা, দয়া করে টেক ইট ইজিলি আমাকে ইনফর্ম করবেন। এবং আপনি যদি কোথাও না বোঝেন সেই ক্ষেত্রেও আমাকে বলতে পারেন, রাইট? আমরা এই রিলেটিভ প্রোনাউনের সাহায্যে এখানে এই অংশটিও লিখতে পারতাম, এই অংশটি এখানেও দিতে পারতাম। আমি আর বেশি আলোচনা করছি না। যাই হোক, আশা করছি ভালো থাকুন। আর আরেকটা ব্যাপার, যদি কেউ আমার চলমান কোর্সে ভর্তি হতে চান, সেই ক্ষেত্রে আমাকে অবগত করতে পারেন। দেখুন, আমি আপনাকে বাধ্য করছি না, আমি এমনভাবেও বলছি না যে আপনারা আমার কোর্সে ভর্তি হন। আমি বলেছি কোর্সে আমি যা পড়াবো তা সব কিছুই ধীরে ধীরে আমি ইউটিউবে দিব, তবে সেই ক্ষেত্রে একটু লেট হবে। অর্থাৎ সরাসরি ইন্টারাকশন, তারপরে সরাসরি কমিউনিকেশন, এই ব্যাপারগুলোকে কাটছাট করে আরও বেশ কিছু আছে। অর্থাৎ ইউটিউবে একটি ভিডিও দিতে হলে অনেক নিয়ম কারণ আছে, সেইগুলো মেনটেন করে এরপর আপনার কাছে অর্থাৎ ইউটিউবে দিতে একটু লেট হবে, দেরি হয়, বা অন্যান্য ব্যাপার থাকে, এডিটিংয়ের ব্যাপার থাকে, সব মিলিয়ে মোটামুটি আপনি দেরিতে পাবেন। তবে যদি আপনি ভর্তি হন, সেই ক্ষেত্রে তো সরাসরি ইন্টারাকশন, আপনার যে কোনো যাবতীয় ব্যাপার সম্পর্কে অবগত হতে পারবেন। দেখুন, আমার এই কথায় কেউ কেউ মনক্ষুণ্ণ হতে পারেন, আমি আশা ব্যক্ত করছি আমার কথায় কেউ মনক্ষুণ্ণ হবেন না। পৃথিবীতে
প্রতিটা ব্যক্তিরই যেই কোনো কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে, আর সেই উদ্দেশ্যটা মহৎ হলেও সেটা একটা উদ্দেশ্য, আর সেই উদ্দেশ্যটা যদি প্রফিটেবল হয় সেটাও একটা উদ্দেশ্য। আশা করছি এই আধুনিকতার যুগে এসেও আপনি আমার কথা অনুধাবন করতে পারবেন, বুঝতে পারবেন। যাই হোক, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ। ওকে, আপনার জন্য কাজ আছে, আমি আপনার জন্য কাজ রেখে দিব। অর্থাৎ এই বাক্যটিকে আপনি চাইলে এই শব্দগুলো পরিবর্তন করে, অর্থাৎ যেই শব্দগুলো আছে এই শব্দগুলো পরিবর্তন করে অন্য শব্দ লিখতে পারেন, অথবা আপনি চাইলে আপনি এক কাজ করতে পারেন, অথবা আপনি চাইলে একই আঙ্গিকে অর্থাৎ আপনার মনের ভাষা প্রকাশ করতে পারেন। এটাই হচ্ছে আপনার বাড়ির কাজ। অথবা আপনি এই ব্যাপারগুলোর সাহায্য নিয়ে আপনার মতো করে বাক্য তৈরি করতে পারেন, নো প্রবলেম। যাই হোক, আজ আর বেশি কথা বলবো না, এখানে শেষ করছি। ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।